কান একটু হালকা ছিল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কার্যবিধি কিছু রিভিশন করব এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। জয়েন্ট আর কয়েকজন করে নিক। ফৌজদারি কার্যবিধি 1898 সনের 5 নং আইন 1 ধারা অ্যাডভোকেট 4 ক, অ্যাটর্নি জেনারেল ক, জামিনযোগ্য জামিনের অযোগ্য অপরাধ খ, অভিযোগ গ, নালিশ বর্গীজ, অনুসন্ধান ট, তদন্ত ঠ, আমলযোগ্য অপরাধ চ, আমলের অযোগ্য অপরাধ ঢ, অপরাধ মধ্যাহ্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত, পিআরবি 201, পাবলিক প্রসিকিউটর 57, বিচার বিভাগীয় কার্যক্রম ড। অন্য আইনে যাই থাকুক না কেন এই ফৌজদারি কার্যবিধির বিধিবিধান প্রযোজ্য হবে অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে 5-1। তবে অন্য আইনে যদি কোনো বিধান থাকে সে আইনের বিধান প্রযোজ্য হবে 5-2। 6 আদালতের শ্রেণীবিভাগ। আমাদের দেশে আদালত 2 শ্রেণীর, ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালত। আদালতের এখতিয়ার বা ক্ষমতা, এটা 3য় অধ্যায়, এগুলি আমরা নিচ্ছি না। একবার পুলিশ অফিসারকে জনসাধারণ আইনানুগ কাজে সাহায্য এবং খবর দিতে বাধ্য 42-1, গ্রেপ্তারের ক্ষেত্রে 1, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে 42-2, পুলিশ অফিসার ব্যতীত অন্য কেউ পরোয়ানা কার্যকর কালে জনসাধারণ তাকেও সাহায্য করতে পারে 43, জনসাধারণ কতিপয় অপরাধের খবর জানলে সেই খবর পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে জানাতে বাধ্য 44, গণ্যমান্য ব্যক্তিবর্গ অপরাধের খবর জানাতে বাধ্য 45, গ্রেপ্তার 46, কথা বা কার্য দ্বারা গ্রেপ্তার 46-1, কৌশল অবলম্বন করে গ্রেপ্তার 46-2, গ্রেপ্তারকালে মৃত্যু ঘটানো যাবে অথবা যাবে না 46-3, আসামি কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করলে সেই স্থানের মালিকের অনুমতি নিতে হবে 47, অনুমতি না দিলে দরজা জানলা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার করা যাবে 48, গ্রেপ্তারকালে যদি পুলিশ অফিসার আটকা পড়ে যায় দরজা জানলা ভেঙে বের হতে পারবে 49, প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না 50, গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি 51, যদি মহিলা হয় মহিলা দ্বারা বা মহিলা পুলিশ দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে 52,
দেহ তল্লাশি করে আপত্তিকর কিছু পাওয়া গেলে তার তালিকা করতে হবে এবং সেই তালিকা আসামিকে যে কোর্টে প্রেরণ করা হবে তালিকা সেই কোর্টে প্রেরণ করতে হবে। 53 বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 54 আমলযোগ্য অপরাধীকে 1 ঘর ভাঙ্গার সরঞ্জামাদি পাওয়া গেলে 2 সরকার ঘোষিত অপরাধীকে 3 কারণে কোর্ট চোরাই মাল পাওয়া গেলে 4 পুলিশের কাজে কেউ বাধা দিলে 6 সেনা নৌ বিমান থেকে পলায়ন করেছে বলে মনে হলে 6 বিদেশে অপরাধ করে দেশে ফেরত আসলে 7 অত্র আইনের 565 ক্লজ 3 লঙ্ঘন করলে 8 কাউকে গ্রেপ্তারের জন্য অনুরোধপত্র পাওয়া গেলে 9 থানা এলাকার ভবঘুরে সন্দেহভাজন অভ্যাসগত অপরাধীকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে অথবা অধস্তন দ্বারা গ্রেপ্তার করাতে পারেন। 55 অধস্তন অফিসারকে দায়িত্ব দিলে লিখিতভাবে দায়িত্ব দিতে হবে এবং অধস্তন অফিসার গ্রেপ্তারকালে গ্রেপ্তারের কারণ জানাবেন। 56 পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলের অযোগ্য অপরাধ করলে পুলিশ নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায় তাহলে পুলিশ তার নাম ঠিকানা যাচাই করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 57 নাম ঠিকানার জন্য গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে নাম ঠিকানা পাওয়া গেলে পুলিশ তাকে মুচলেকানে ছেড়ে দিতে পারেন। 57 যদি 24 ঘন্টার মধ্যে নাম ঠিকানা পাওয়া না যায় তাহলে বিচারার্থে তাকে কোর্টে প্রেরণ করতে হবে। 57 গ্রেপ্তারকালে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকালে আসামি পলায়ন করলে তার পিছে দেশের সর্বত্রই অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। 58 জনসাধারণের উপস্থিতিতে আমলযোগ্য জামিনের অযোগ্য অপরাধ করলে জনসাধারণ তাকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করবেন। 59 পুলিশ যাচাই করে যদি অপরাধী হয় তাহলে পুলিশ আবার গ্রেপ্তার করবেন। 59 যদি অপরাধী না হয় সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন, আর যদি অধর্তব্য অপরাধী হয় তাহলে 57 ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন। 59 থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করতে হবে অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। 60 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিককাল থানা হাজতে আটক রাখা যাবে না। 61 থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে এবং গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলে এই গ্রেপ্তার এবং ছেড়ে দেওয়ার বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। ম্যাজিস্ট্রেট হলো মেট্রো এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলায় হলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। 62 গ্রেপ্তারকৃত ব্যক্তির জামিন বা মুচলেকা বা আদালতের বিশেষ আদেশ থাকলে ছেড়ে দেওয়া যাবে, অথচ এছাড়া ছেড়ে দেওয়া যাবে না। 63 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেউ অপরাধ করলে ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তারের জন্য কাউকে আদেশ করতে পারেন। 64 ম্যাজিস্ট্রেটের আদেশে জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। 65 গ্রেপ্তারকৃত আসামি পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে তার পিছে সর্বত্রই অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। 66 এমন গ্রেপ্তারের ক্ষেত্রে 47, 48, 49, 50 এই ধারার বিধানগুলি অনুসরণ করতে হবে। 67 সমন। 68 সমন আদালতের কোনো কর্মচারী, সরকারি কর্মচারী বা পুলিশ অফিসার দ্বারা জারি করা যায়। 68 এক কপি সমনের এক কপি প্রদান করেই সমন জারি করা যায়। 69 এক কপি প্রদান করে অপর কপিতে প্রাপ্তির স্বাক্ষর নিয়ে সমন জারি করা যায়। 69 আর এটা যদি কোনো প্রতিষ্ঠান হয় তাহলে মালিক বা ম্যানেজারের নিকট প্রেরণ করে বা তার নিকট প্রদান করে সমন জারি করা যায়। 69 যদি তাকে খুঁজে পাওয়া না যায় তাহলে তার পরিবারের কোনো সাবালক ব্যক্তি, পুরুষ ব্যক্তিকে এক কপি প্রদান করে অপর কপিতে প্রাপ্তির সাক্ষ্য নিয়ে সমন জারি করা যায়। 70 পরিবারে কোনো সদস্য যদি পাওয়া না যায় সেখানে বাড়ির সামনে প্রকাশ্য স্থানে এটা লোডকে দিয়ে সমন জারি করা যায়। 71 সরকারি কর্মচারী হলে ইউনিট প্রধানকে দিয়ে সমন জারি করা যায়। 72 সমন এটা এখতিয়ারের বাহিরে হলে অন্য ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জারি করা যায়। 73 সমন জারির বিষয়টি প্রমাণ করা যাবে। 74 গ্রেপ্তারি পরোয়ানা। 75 গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অথবা পরোয়ানা প্রদানকারী আদালত এই পরোয়ানা বাতিল না করা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকে। 75 আদালত
গ্রেপ্তারি পরোয়ানায় মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারেন। ৭৬ গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা তামিল করা যায়। ৭৭ এটা জমিদার দিয়ে তামিল করা যায়। ৭৮ অধস্তন পুলিশ অফিসার দ্বারাও তামিল করা যায়। ৭৯ গ্রেপ্তারকালে গ্রেপ্তারের সারমর্ম জানাতে হবে। ৮০ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে কোর্টে প্রেরণ করতে হবে। ৮১ গ্রেপ্তারি পরোয়ানা দেশের সর্বত্রই কার্যকর করা যায়। ৮২ আদালত তার এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকর করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার বরাবরে এই পরোয়ানার কপি পাঠিয়ে তামিল করবেন। ৮৩ পুলিশ অফিসার তার এখতিয়ারের বাহিরেও পরোয়ানা কার্যকর করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ অফিসার সেই জেলার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্নে নহে এমন কোন পুলিশ অফিসারের নিকট অনুমতি নেবেন এবং তিনি অনুমতি দেবেন। প্রয়োজনীয় সহযোগিতা করবেন। তবে পুলিশ অফিসার যদি মনে করে সেই থানা বা সেই জেলার অনুমতি নিতে গেলে আসামি পাওয়া যাবে না, সেক্ষেত্রে নিজ থানা বা জেলা মনে করেই সেখানে গিয়ে আসামি গ্রেপ্তার করা যাবে বা পরোয়ানা তামিল করা যাবে। ৮৪ ২০ মাইল দূরে আসামি গ্রেপ্তার করা হলে নিকটস্থ থানা পুলিশের নিকট আসামি হস্তান্তর করা যাবে। ৮৫ আসামি রেখে আসলে তারা আসামি এবং পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠিয়ে দিবেন। ৮৬ হুলিয়া। ৮৭ হুলিয়া ৩ কপি ইস্যু করা হয় এবং হুলিয়া যেভাবে জারি করা যায় তা হলো এটা প্রকাশ্য স্থানে পাঠ করে, প্রকাশ্য স্থানে লটকে দিয়ে, আদালতের নোটিশ বোর্ডে লটকে দিয়ে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও হুলিয়া জারি করা যায়। ৮৭ পিআরবি ৪৭২ ক্রক। ৮৮ ক্রকের পদ্ধতি প্রথমত দুইটা, একটা স্থাবর সম্পত্তি ক্রক, অস্থাবর সম্পত্তি ক্রক। স্থাবরের নিয়ম হলো দখলে নিয়ে রিসিভার নিয়োগ করে, আদালতের মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে আদালতের ইচ্ছানুসারে। আর অস্থাবর সম্পত্তি ক্রকের পদ্ধতি হলো আটক করে রিসিভার নিয়োগ করে, আদালতের মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে আদালতের ইচ্ছানুসারে। এটা স্থাবরটা, অস্থাবর হলো ২, তাই না আলামিন? না। ক্রক কি পরোয়ানা যে কোনো সময় জেলার মধ্যে যে কোনো সময় এটা কার্যকর করা যাবে, জেলা সীমানার মধ্যে। এটা ৮৮ ১। ক্রকি পরোয়ানার উল্লেখিত মালামাল যদি অন্য জেলায় থাকে তাহলে সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রো হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতি নিয়ে এই একই পরোয়ানা মূলেই, একই ক্রকি পরোয়ানা দিয়েই ওই জেলাতেও ক্রক করা যাবে। ৮৮ ২। আর অস্থাবর সম্পত্তি ক্রকের পদ্ধতি ৩, স্থাবর সম্পত্তি ক্রকের পদ্ধতি হলো ৪। আর যে মালামাল ক্রক করা হলো সেটা যদি পচনশীল, ক্ষয়শীল হয় বা কোনো প্রাণী হয়, পশু হয়, সেক্ষেত্রে মালিকের উপকারার্থে এইগুলি নিলামে বিক্রয় করে টাকা আদালতের হেফাজতে রেখে দিতে হবে। ৮৮ ৫ হবে, পরীক্ষা হবে। এই যে রোজা আর ঈদ গেল তো, যার কারণে একটু জটিলতার সৃষ্টি হয়ে গেছে, এই জটিলতা কেটে যাবে ইনশাল্লাহ। এমসিকিউ পরীক্ষা নিব মনে হয় সোমবারে বা মঙ্গলবারে এমসিকিউ পরীক্ষা নিব একটা ছোট। আর আমি আজকে একটা পরীক্ষা নিয়েছি, এই পরীক্ষাটা আপনাদের জন্য আলামিন আপনাদের নির্দেশনা দিয়ে দিবে। আপনারা পরীক্ষা দিয়ে এই পরীক্ষার খাতাগুলি দিয়ে দেন, আমরা ওই খাতাগুলি কেটে আপনাদের দিয়ে দিব, এতে করে আপনার একটা প্র্যাকটিস হবে। এটা গেলাম হলো ৮৮ ৫। আর নিরাপরাধ ব্যক্তির মালামাল যদি ক্রয় করা হয় সেক্ষেত্রে এই নিরাপরাধ ব্যক্তির মালামালগুলির জন্য নিরাপরাধ ব্যক্তি দাবি করলে তার মালামাল তাকে ফেরত দিতে হবে। ৮৮ ৬ ক। আর যদি এই ক্রয়কৃত মালের মালিক যদি ৬ মাসের মধ্যে দাবি না করে তাহলে এই নিলামে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ৮৮ ৭। আর যে আসামির মালামাল ক্রয় করা হয়েছে সে যদি ২ বছরের মধ্যে আত্মসমর্পণ করে এবং বুঝাতে পারে যে সে পলাতক ছিল না বা আত্মগোপন করে নাই, তাহলে তার মালামাল আনা নেওয়া করতে যে টাকা খরচ গেছে এইগুলি নিয়ে তার মাল তাকে ফেরত দিতে হবে। ৮৯ সমনের পরিবর্তে পরোয়ানা ৯০। মুচলেকা নিয়ে হাজির হতে বাধ্য করা যায় ৯১। আর মুচলেকার শর্ত যদি লঙ্ঘন করে তাহলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিতে পারে ৯২। দেশের বাইরে সমন জারির পদ্ধতি ৯৩ ক।
দেশের বাইরে পরোয়ানা জারির পদ্ধতি 93 খ। বিদেশ থেকে যদি পরোয়ানা আসে তাহলে সেই পরোয়ানা জারির পদ্ধতি 93 গ। প্রিয় ভাইরা, এখন আমরা যাচ্ছি, এটা অষ্টম অধ্যায় সম্ভবত, যে এই অষ্টম অধ্যায় আলামে মনে হয় 94 থেকে 105 পর্যন্ত। এখানে আমরা স্লো পড়ব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লেখেন তো এটা অষ্টম অধ্যায় না কত অধ্যায়? দু একজন লেখেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। ওরাই লেখুক। সপ্তম অধ্যায়, সপ্তম। একজন লিখছে সপ্তম অধ্যায়। আচ্ছা, ঠিক আছে, সপ্তম অধ্যায়। তাহলে এখানে দলিল দাখিল, মামলা তদন্ত সংক্রান্ত বিষয়ে দলিল দাখিল, সাক্ষী হাজির, তল্লাশি পরোয়ানা সম্পর্কিত অধ্যায়। এটা সপ্তম অধ্যায়, 94 থেকে 105 পর্যন্ত। এই পর্যন্তই কার্যবিধি আজকে রিভিশন করব, তারপরে অন্য সাবজেক্টে যাব। একদিন নতুন কিভাবে পড়াশোনা শুরু করতে পারি? নতুন হলেও সমস্যা নাই, আপনি শুনতে থাকেন। আজকে তেমন কিছু বুঝবেন না, কারণ আমরা তো আগের পড়াগুলি রিভিশন করব, যার কারণে যারা পুরাতন তারা এগুলি শুনলেই ওরকে মাথায় স্মৃতিচারণ হবে। আর যারা একেবারেই নতুন জয়েন করছেন তারা শুনতে থাকেন, যদি কিছু পেয়ে যান পাবেন। তাহলে মামলা তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা তদন্তের স্বার্থে এই দলিলাদি দাখিল করার জন্য দলিলাদি যে ব্যক্তির নিকট আছে তার নিকট সমন দিতে পারবে। এটা হলো 94। এবং সেই সমন পেয়ে সে ব্যক্তি দলিল দাখিল করবে। তবে হ্যাঁ, এই দলিলটা যদি তিনি নিজে দাখিল না করে তার অন্য কোনো ব্যক্তির মাধ্যমে প্রেরণ করেন, তাহলেও এটা তিনি দাখিল করেছে বলে গণ্য হবে। এটাও 94। আরেকটা বিষয় হলো যে মামলা তদন্তের স্বার্থে তদন্তকারী বা ভারপ্রাপ্ত কর্মকর্তা দলিল দাখিলের জন্য নোটিশ দিতে পারবে, এটা ঠিক। তবে এই দলিলটা যদি ডাক বিভাগের কোনো জিনিস হয় অথবা ব্যাংকের হয়, তাহলে সেখানে পুলিশ অফিসার সমন দিতে পারবে না। এটাও 94। ডাক পার্সেল যদি হয়, ডাক পার্সেল ডাক বিভাগের, তাহলে এখানেও পুলিশ পারবে না। এটা দাখিল করার জন্য আদালতে পুলিশ অফিসার রিকুইজিশন দিবে, আবেদন করবে। এবং আদালতের অনুমতি যদি পাওয়া যায়, সেক্ষেত্রে পুলিশ অফিসার ডাক বিভাগের লোকজনের মাধ্যমে তল্লাশি করে ডাকের বিষয়গুলি তল্লাশি করবেন। এটা হলো 95। আর 96 হলো যে তল্লাশি পরোয়ানা ইস্যু। 94 ধারা এবং 95 ধারা অনুসারে, 94 ধারা অনুসারে মামলার আলামত দলিল, আর 95 ধারা অনুসারে ডাক পার্সেল, এইগুলি উদ্ধার করার জন্য পুলিশ অফিসার যদি আদালতে আবেদন করে তল্লাশি পরোয়ানার জন্য, তাহলে আদালত এই দুই ধারার জিনিসগুলি উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। এটা 96। তবে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করে দিতে পারবে আদালত, যে পরোয়ানায় উল্লেখ করে দিতে পারবে এই জায়গায় তল্লাশি করবেন, এবং যে স্থান তল্লাশি করার জন্য পরোয়ানায় উল্লেখ করা হবে সেই স্থানের বাইরে তল্লাশি করা যাবে না। এটা 97। চোরাই মাল, জাল দলিল, অবৈধ মালামাল, তারপরে এই জাল টাকা, এই যদি কোনো স্থানে, থানা এলাকার কোনো বাড়িতে, কোনো ঘরে আছে বলে মনে হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই জিনিসগুলি উদ্ধার করার জন্য তল্লাশি করতে পারবেন এবং আদালতের নিকট তল্লাশি করার জন্য আবেদনও করতে পারবেন। এটা হলো 98। আর 99 হলো যে এই থানা এলাকার বাহিরে গিয়ে যদি তল্লাশি করা হয়, যে নিজ থানা এলাকার বাহিরে অন্য থানা এলাকায় অথবা অন্য জেলা এলাকায় গিয়ে যদি তল্লাশি করা হয়, আর সেখানে যদি কোনো মালামাল উদ্ধার হয়, এই উদ্ধারকৃত মালামাল বহন করে আনা কষ্টসাধ্য হয়, বিপজ্জনক হয়, তাহলে এই মালামালগুলি নিকটস্থ আদালতে হাজির দিলেই, জমা করে দিলেই, হস্তান্তর করলেই হবে। এবং তখন ওই আদালত কি করবে, মালামালগুলি পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠিয়ে দেবে। যেটা হলো 99। তাহলে এখতিয়ারের বাহিরে যদি তল্লাশি করা হয়। 99 ক, অবৈধ বই, অবৈধ পুস্তক, পেপার, পত্রিকা, ম্যাগাজিন,
যেইগুলির মধ্যে ধর্মবিরোধী, সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো কথাবার্তা আছে, যেগুলির মাধ্যমে কারো মানহানি হতে পারে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এ ধরনের বই পুস্তক প্রকাশনা আদালত বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে এবং পুলিশ অফিসার এটা বাজেয়াপ্ত করতে পারবেন। এটা 99 ক। কোনো ব্যক্তিকে যদি বেআইনিভাবে আটক রাখা হয় তাহলে সেই ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে এবং পুলিশ অফিসার তল্লাশি করে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারবেন। এটা 100 ধারা। তো তল্লাশির পদ্ধতি হলো 102, 103। 102 এর 1-এ কি বললো? যেখানে তল্লাশি করা হবে সেই স্থানের মালিকের অনুমতি নিতে হবে, 102 এর 1। আর এদিকে 47, বাড়ি মালিক যদি অনুমতি না দেয় তাহলে দরজা জানলা ভেঙে প্রবেশ করে তল্লাশি করা যাবে, 102 এর 2। এটা হলো 48, ওদিকে 48, এখানে 102 এর 2। তল্লাশিকালে যদি কোনো ব্যক্তিকে অপরাধী মনে হয় অথবা তার দেহের মধ্যে তল্লাশি যে মাল করা হচ্ছে সেগুলি লুকে রেখেছে, তাহলে সেই ব্যক্তির দেহ তল্লাশি করে মালামাল উদ্ধার করা যাবে, 102 এর 3। পিআরবি 280 দিতেই পারবেন। আর যেখানে তল্লাশি করা হবে সেই এলাকার গণ্যমান্য 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করা যাবে বা ডাকতে হবে, 103 এর 1। সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে। তল্লাশি করে মালামাল সাক্ষীর সামনেই ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করতে হবে এবং জব্দ তালিকায় সাক্ষীদের সাক্ষ্য নিতে হবে, 103 এর 2। তল্লাশি কালে যদি বাড়ির মালিক বা প্রতিনিধি সঙ্গে থাকতে চায়, দেহ তল্লাশির ক্ষেত্রে 52, 51, 52 ফলো করতে হবে, ঠিক আছে। যে তল্লাশিকালে যদি উক্ত স্থানের মালিক বা প্রতিনিধি সঙ্গে থাকতে চায় তাহলে তাকে সঙ্গে নিয়ে তল্লাশি করতে হবে এবং তল্লাশি করে যে মালামালের জব্দ তালিকা করা হলো এই জব্দ তালিকার কপি তাকে একটা সরবরাহ করতে হবে, 103 এর 3। তল্লাশিকালে কারো দেহ তল্লাশি করে মালামাল পাওয়া গেলে এই মালামালের একটা ভিন্ন জব্দ তালিকা প্রস্তুত করতে হবে এবং সেই ভিন্ন জব্দ তালিকার কপিটা বাড়ির মালিককেও দিতে হবে বা জায়গার মালিককে দিতে হবে এবং যার দেহে মালটা পাওয়া গেল তাকে একটা কপি দিতে হবে। এটা হলো 103 এর 4। আর তল্লাশিকালে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি সাক্ষী পুলিশ অফিসার নিকটে হাজির না হন তাহলে এই ব্যক্তি দণ্ডবিধি 187 ধারায় অপরাধী হবে। এটা হলো 103 এর 5। 104 হলো যে আদালতে যে দলিলগুলি পুলিশ অফিসার দাখিল করেন বিচারের স্বার্থে যদি প্রয়োজন হয় তাহলে আদালত এই দলিলপত্রগুলি আটক রাখতে পারবেন, 104। আর যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন সে আদালত নিজেরাও তল্লাশিও করতে পারেন, 105। প্রিয় ভাইরা, আজকের কার্যবিধি এ পর্যন্ত আমাদের রিভিশন। তাহলে এখন আপনাদের জন্য আমি প্রশ্ন করব, আপনারা প্রশ্নের জবাব দিবেন। কে আগে পারেন দেখি টেস্ট। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে আপনাদের জন্য প্রশ্ন, মামলা তদন্তের স্বার্থে দলিলাদি দাখিল করার জন্য যদি পুলিশ অফিসার নোটিশ দেন, সমন দেন, তাহলে উক্ত ব্যক্তি নিজেও দাখিল করতে পারেন, নিজে দাখিল না করে তার কোনো প্রতিনিধির মাধ্যমে দাখিল করলেও তিনি নিজেই দলিল দাখিল করেছেন বলে গণ্য হবে। ধারা লেখেন। তল্লাশি করে যদি কোনো কিছু পাওয়া না যায় তাহলে বিধান হলো একটা শূন্য জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। এই শূন্য জব্দ তালিকাতেও সাক্ষ্য নিতে হবে সাক্ষীদের এবং এই শূন্য জব্দ তালিকাটাও বাড়ির মালিককে দিতে হবে, কারণ পরবর্তীতে ঝামেলা পাকাতে পারে ওই বাড়িওয়ালা। তখন আমরা বলতে পারবো যে তোমার বাড়িতে আমরা কিচ্ছু আনি নাই, কিচ্ছু পাইনি, তার শূন্য জব্দ তালিকা তোমাকে এটা দিয়েছি এবং তোমার সই নিয়েছি অপর কপিতে, তাহলে আমরা সেফ হব। পারছেন, আলহামদুলিল্লাহ।
এখতিয়ারের বাহিরে যদি আদালত তার এখতিয়ারের বাহিরে যদি মানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চান, তাহলে এই গ্রেপ্তারি পরোয়ানা আদালত সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা সেটা যদি মেট্রোপলিটন হয় পুলিশ কমিশনার বরাবরে গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারেন। এটা ধারা কত? আদালত তার এখতিয়ারের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চাইলে গ্রেপ্তারি পরোয়ানা ওই জেলার জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার বরাবরে পরোয়ানা ডাকযোগে পাঠিয়ে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারেন। এটা কেউ আবার 84 লিখলেন কেন? 84 যারা লিখেছেন তারা ড্যাশ করেছেন, যারা 83 লিখেছেন তারা সঠিক লিখেছেন, যারা 83 ব্যতীত অন্য ধারা লিখেছেন তাদেরটা ভুল হয়েছে। এবার প্রকৃত সম্পত্তি কতদিনের মধ্যে দাবিদার পাওয়া না গেলে নিলাম করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যায়? প্রকৃত মালের মালিক কতদিনের মধ্যে দাবি না করলে মাল নিলামে বিক্রয় করা যায়? যে মাল ক্রয় করা হয়েছে 183 না, অনলি 83, যে মাল ক্রয় করা হলো তার দাবিদার কতদিনের মধ্যে না আসলে নিলাম করা যাবে? যারা 6 মাস লিখেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। 2 বছর এটা সঠিক হয়নি। এটা ধারা কিন্তু 88-7। এবার আপনাদের প্রশ্ন, মালামাল ক্রয় করার পর মালামাল ক্রয় করার পর 6 মাস হবে, 6 মাস। 88-7 সম্ভবত, 88-7ই হবে। আপনারা 2 দিচ্ছেন কেন? মালামাল ক্রয় করার পর জব্দ করার পর আসামির সহি নেওয়ার বিধান আছে কি? ওই রকম লেখা না থাকলেও, জব্দ তালিকায় আসামির স্বাক্ষর নেওয়ার বিধান না থাকলেও একদিকে সে আসামি, অপরদিকে সে কিন্তু একজন সাক্ষীও হতে পারে। অতএব জব্দ তালিকাতেও আসামির স্বাক্ষর নেওয়া যায়, যে তিনি লিখবেন যে আমার দেহ থেকে বা আমার বাড়ি থেকে এই মালামালগুলি উদ্ধার হয়েছে, এই মর্মে সই নেবেন। এটা নিলে আইনে বাধা নেই। আবার ডাইরেক্ট যে লেখা নাই যে আসামিরও সই নিতে হবে এরকমও নাই, আবার নেওয়া যাবে না এলাও নাই। অতএব নেওয়া যাবে, রসিদ চালিয়ে নেওয়া যাবে। তাহলে আমি এখন যেটা প্রশ্ন করতেছি এটার উত্তর দেন। যে ব্যক্তির মালামাল ক্রয় করা হলো সে যদি 2 বছরের মধ্যে আদালতে হাজির হন এবং প্রমাণ করতে পারেন তিনি পলাতক ছিলেন না, আত্মগোপন করেন নাই, তাহলে আদালত তার মালামাল আনা নেওয়া করতে যে খরচ হয়েছে তা কেটে নিয়ে তার মালামাল তাকে ফেরত দিবেন।
2 বছরের মধ্যে যদি হাজির হন। এটা ধারা কত লেখেন দেখি? 89 না, 89, এটা তো পার্সেন্ট। পার্সেন্ট না, পার্সেন্ট। তাহলে এখন আমি যাই, কোথায় থেকে ধরা যায়? হুলিয়া কয় কপি? হুলিয়া কয় কপি ইস্যু করা হয়? হুলিয়া কয় কপি ইস্যু করা হয়? হুলিয়া কয় কপি ইস্যু করা হয়? হুলিয়া একজন লিখছেন কলিলুর রহমান, যেটা লিখছেন ভুল হয়েছে। এটা হলো 3 কপি ইস্যু করা হয়। হুলিয়া 3 কপি ইস্যু করা হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার্যবিধি আমরা 106 থেকে 176 পর্যন্ত আগামীকাল আমরা রিভিশন করব ইনশাল্লাহ। আগামীকাল ক্লাস আছে, এখানে অল্প একটু রিভিশন করে আবার পড়াবো, নতুন পড়াবো। তাহলে এখন আমি যাচ্ছি ডিজিটাল নিরাপত্তা আইন। আপনারা খুব কেয়ারলি শোনেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আইনের ধারাগুলো এই হলো আইনের ধারাগুলি এতই জটিল যে এলে বোঝা যায় কিন্তু মনে থাকে না। এই জন্য আপনারা পরীক্ষার আগ পর্যন্ত আর অলসতা করবেন না, কষ্ট করে প্রতিদিন রিভিশন করবেন। দেখেন আমি এলা প্রতিদিন রিভিশন করি, বা অনেক সময় হয় না, অনেক সময় তারপর দেখি যে আমি ভুলে যাই। হাজারো তো ঝামেলা, অফিস আদালত, বাসা বাড়ি, খাওয়া দাওয়া, আবার এর মধ্যে আবার ট্রেনিং শুরু হয়ে গেল, যার কারণে অনেক সময় দেখা যায় যে ভুলে যাই। বই আবার একটু একটু মাঝে মাঝে দেখতে হয়। তাহলে আমার যদি এরকম হয়, আমার মনে হয় আপনাদেরও এরকম। আপনারা এই জন্য কি করবেন, প্রতিদিন সকাল সন্ধ্যা দুপুর যখনই সুযোগ পাবেন একটা একটা করে আইন জেলা পড়া হয়ে গেল এগুলি অন্তত রিভিশন করেন। রিভিশন না করলে শুধু আপনার মাথায় এরকম মনে হবে যে এইরকম করা যাবে অথবা যাবে না, এরকম মনে হবে, কিন্তু ওইরকম লিখতে পারবেন, কিন্তু ধারা কত এটা লিখতে পারবেন না। এই জন্য খুব ভালো করে রিভিশন করবেন প্রতিদিন। তাহলে আমরা এখন ডিজিটাল নিরাপত্তা আইন 2018 আমরা শুরু করলাম। আজকে যারা নতুন জয়েন করছেন তারা এখন যেটা পড়াবো এটা বোঝার কথা। দেখেন, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত হবে এক ধারা। এ আইনে কিছু সংজ্ঞা, জব্দ তালিকা কয় কপি হয় এইগুলি কিন্তু উল্লেখ নাই। জব্দ তালিকা যে 2 কপি না 3 কপি না 4 কপি এ ধরনের আমি পাইনি। তবে আমরা মোটামুটি 2 কপি করব জব্দ তালিকা। এখন বলতে পারেন 2 কপি করলে বাড়িওয়ালাকে 1 কপি দিলাম, আবার আমার সঙ্গে আমার ফাইলের মধ্যে একটা কপি থাকবে, কোর্টে পাঠাবো কিনা, যাই থাক 2 কপি করব আমরা। যদি বেশি কপির প্রয়োজন হয় ফটোকপি করে নেবেন, যেহেতু এটা নির্দিষ্ট করে বলা নাই যে এই কপি করতে হবে, এত কপি হবে। এই জন্য আমরা এই কপি জব্দ তালিকার কপি নিয়ে প্রশ্ন হবে না। আপনার মাথায় রাখেন, বইয়ের মধ্যে যে শব্দগুলি নাই এমসিকিউর মধ্যে ওর বাহিরে ওরা প্রশ্ন করবে না। আপনাদেরকে প্রথমেই বলেই দেয় আইন ও বিধির আলোকে এমসিকিউ পরীক্ষা। অতএব আমরা আপাতত যেটা আমাদের রীতি আছে 2 কপি, আমরা 2 কপি করব। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত হবে এক ধারা। ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু সংজ্ঞা দেওয়া আছে 2 ধারা। ডিজিটাল
দুয়ের ঝ, ঝগড়া লিখতে যে ঝ এটা। ডিজিটাল দুয়ের ঝ। ডিজিটাল ডিভাইস দুয়ের নিয়, নিয় মানে চ ছ জ ঝ এটার নিয়। ডিজিটাল নিরাপত্তা দুয়ের ট। বেআইনি প্রবেশ দুয়ের থ। ম্যালওয়্যার দুয়ের দন্তান্ন। মুক্তিযুদ্ধের চেতনা দুয়ের প। পুলিশ অফিসার দুয়ের ড। ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত অথবা সাইবার অপরাধ করলে এই ডিজিটাল নিরাপত্তা আইনেই মামলা হবে। এ আইনের বিধান প্রাধান্য পাবে। এটা 3 ধারা। ডিজিটাল নিরাপত্তা আইনে অতিরাষ্ট্রিক 4 ধারা। বাংলাদেশের নাগরিক বিদেশে গিয়ে যদি এ আইনে অপরাধ করে তাহলে সে বাংলাদেশে অপরাধ করেছে এবং এই ডিজিটাল নিরাপত্তা আইনেই সে অপরাধী হবে। 4-1। কোনো বিদেশি নাগরিক বিদেশে থেকে অথবা বাংলাদেশে এসে যদি এ আইনে বাংলাদেশের মধ্যে যদি অপরাধ করে তাহলে বিদেশি নাগরিকও আমাদের এই দেশের আইনেই অপরাধী হবে এবং দণ্ডিত হবে। 4-2। কোনো ব্যক্তি বাংলাদেশে থেকে যদি বিদেশে অপরাধ করে তাহলে সে ব্যক্তি বাংলাদেশেই অপরাধ করেছে বলে এ আইনে অপরাধী হবে। এটা 4-3। এটাকে অতিরাষ্ট্রিক বলে। আইনের ডিজিটাল নিরাপত্তা আইনের অতিরাষ্ট্রিক বলতে কি বোঝেন, এরকম প্রশ্ন হতে পারে। শুধু 4 লিখলেই হলো। এজেন্সি গঠন। সরকার এই ডিজিটাল নিরাপত্তা আইনের নিরাপত্তার জন্য, ডিজিটাল নিরাপত্তার জন্য একজন মহাপরিচালক এবং 2 জন পরিচালকের সমন্বয়ে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন করবেন। 5-1। এই এজেন্সির প্রধান কার্যালয় ঢাকায় থাকবে। 5-2। এজেন্সি নিয়োগ 6। কম্পিউটার এবং সাইবার নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞ এমন লোকের মধ্য হতে মহাপরিচালক এবং পরিচালক নিয়োগ হবেন। 6-1। এ মহাপরিচালক এবং পরিচালক এরা সার্বক্ষণিক এজেন্সিতে কর্মরত থাকবেন। 6-2। আর মহাপরিচালক কোনো কারণে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতিতে জ্যেষ্ঠ পরিচালক তার দায়িত্ব পালন করবেন। 6-3। আর এজেন্সির জনবল লোকবল এটা হবে সরকার বিধি দ্বারা প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করবেন। এটা হলো 7 ধারা। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। হ্যাঁ, এমসিকিউ বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা নিয়ে নেন। অনেক পড়তে হবে। এমসিকিউ বের করা হয়ে গেছে, পড়াইবার মনে হচ্ছে 15 দিন হয়ে গেল। তাহলে আমি এই 7 পর্যন্ত আরেকবার বলে 8-9 পড়াবো আজকে, শুধু অল্প একটু দিব। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত হবে। 1। সংজ্ঞা 2। ডিজিটাল 2-এর ঝ। ডিজিটাল ডিভাইস 2-এর নিয়। ডিজিটাল নিরাপত্তা 2-এর ট। বেআইনি প্রবেশ 2-এর থ। ম্যালওয়্যার 2-এর দন্তান্ন। মুক্তিযুদ্ধের চেতনা 2-এর প। পুলিশ অফিসার 2-এর ড। আইনের প্রাধান্য এ আইনের বিধিবিধান প্রাধান্য পাবে। 3। আইনে অতিরাষ্ট্রিক। 4। বাঙালি বিদেশে গিয়ে অপরাধ, বাঙালি বলা যাবে না, বাংলাদেশের নাগরিক বিদেশে অপরাধ করলে 4-1
বিদেশি বাংলাদেশে অপরাধ করলে 4-2, বাংলাদেশের লোক বিদেশে অপরাধ করলে বাংলাদেশে বসে অপরাধ করলে 4-3, এজেন্সি গঠন 5-1, আর এজেন্সির প্রধান কার্যালয় ঢাকায় 5-2, আর এজেন্সির মহাপরিচালক বিশেষজ্ঞদের মধ্য থেকে নিয়োগ হবে 6-1, এজেন্সির মহাপরিচালক এবং পরিচালক এরা সার্বক্ষণিক এজেন্সিতে কর্মরত থাকবেন 6-2, এজেন্সির মহাপরিচালক অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে জ্যেষ্ঠ পরিচালক তার দায়িত্ব পালন করবেন 6-3, প্রয়োজনীয় সংখ্যক জনবল সরকার নিয়োগ করবেন 7। প্রিয় ভাইরা, 8 পর্ব, এই 8 দিয়ে আমাদের প্রশ্ন হয়েছিল, হয়তোবা আপনাদেরও দিয়ে দিতে পারে। 8-এ কি প্রশ্ন হয়েছিল আমাদের, যে যদি কোনো তথ্য উপাত্ত যেটা প্রকাশ হয়ে গেছে, এই ধরনের কোনো তথ্য উপাত্ত ব্লক করা বা অপসারণ করা যায় কি? যে তথ্য উপাত্ত নেটের মধ্যে প্রকাশ হয়ে গেল, সেই 4-1 আর 4-3 তো কোনো পার্থক্য নাই। পার্থক্যটা বাংলাদেশের কোনো নাগরিক ধরেন সৌদি আরব গেল, সৌদি আরবে গিয়ে ওই দেশে সাইবার অপরাধ করছে, তাহলে ওই লোকটা আমাদের দেশেই সাইবার অপরাধ করেছে বলে এই আইনে সে অপরাধী হবে, মামলা হবে। এটা হলো 4-1, মানে আমাদের দেশের লোক বিদেশে গেছে, যায় ওখানে অপরাধ করছে, এটা হলো 4-1। আর 4-3 বলছে কোনো ব্যক্তি বাংলাদেশেই বসে, তাহলে কোনো ব্যক্তি বলতে কে বলে নাই, কোনোটাতে 1, 2, 3 কোনোটাতেই কিন্তু বলে নাই বাংলাদেশের নাগরিক বিদেশি নাগরিক, এরকম বলে নাই। কিন্তু ওই গতি, ওর কথার ভাব দেখে আমি বুঝছি যে বাংলাদেশের নাগরিক বিদেশে যদি অপরাধ করে, বাংলাদেশের বাহিরে মানে বিদেশে অপরাধ করে, তাহলে হলো 4-1। আর যারা বাংলাদেশের কোনো নাগরিক অথবা বিদেশি কোনো নাগরিক আমাদের দেশে বেড়াতে আসে, চাকরিতে আসে, আমাদের দেশে থেকে আমাদের অবস্থান করতেছে আমাদের দেশে, কিন্তু নেটের মাধ্যমে অন্য দেশে অপরাধ করেছে, তাহলে ও যেন আমার দেশেই অপরাধ করেছে বলে গণ্য হবে। এটা হলো 4-3। এখন কি বোঝা গেল নাকি? দেখেন তো, এখন কি বোঝা গেল 4-1 আর 4-3? আমরা যারা নতুন আছি তারা কিভাবে শুরু করব একটু বললে ভালো হতো। এই যে শুরু তো হয়ে গেছে, এভাবে তো কিছু বুঝতেছি না মনে হয় স্যার, ভুলে হলে ক্ষমা শুনুন। আচ্ছা, ভুল টুল দরকার নাই, আমি তো এখন পড়াচ্ছি, এখন বোঝেন। এই যে সুজন, আমি এখন ডিজিটাল পড়াচ্ছি, এই যে 7 পর্যন্ত আগের পড়ানো ছিল, যার কারণে দ্রুত আমি রিভিশন করে নিলাম 7 পর্যন্ত। হয়তোবা এই 7 পর্যন্ত কথাগুলি বোঝেন নাই, এই 8 থেকে পড়া শুরু। 8টা বোঝেন কিনা সুজন? এবার আমার কথাগুলি শোনার পরে যদি বোঝেন তাহলে ও লেখেন, আর যদি না বোঝেন তাহলে এন লেখেন, তাহলে আমি বুঝবো বুঝেছেন। তাহলে নতুন হন আর পুরাতন হোক, তাহলে আপনি ক্লিয়ার বুঝবেন। দেখেন, তাহলে এই তথ্য প্রযুক্তির মধ্যে, তাহলে তথ্য প্রযুক্তি কি জিনিস? নেট তো বোঝেন, নেট, ইন্টারনেট, অর্থাৎ অপরাধ মানে এই হাওয়ার মধ্যে অপরাধ করতেছে, যেগুলি আমরা মোবাইল, ল্যাপটপ এগুলি ব্যবহার করে নেটের মধ্যে থেকে কিছু জিনিস বের করে আমরা দেখতে পাচ্ছি। তাহলে নেটের মধ্যে যদি কোনো তথ্য প্রচার করে, যে তথ্যটা অশ্লীল, ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী, অথবা এই যে আইন, এই আইনের জন্য হুমকি স্বরূপ, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই ধরনের কোনো তথ্য, তাহলে এটা কি
ওই নেট থেকে সব মুছে ফেলা যাবে কিনা, অথবা যেই নাম্বার থেকে এই তথ্যগুলি ঢুকতেছে নেটে সেই নাম্বারটা ব্লক বা বন্ধ করে দেওয়া যাবে কিনা, এটা আগে ভালো করে বোঝেন। তাহলে আবার বোঝেন, নেটের মধ্যে কোনো তথ্য ছেড়ে দিয়েছে, কি তথ্য? ধর্মবিরোধী কোনো কথা আছে, রাষ্ট্রবিরোধী কথা আছে, অথবা সমাজ বিরোধী কথা আছে, অথবা অশ্লীল কোনো জিনিস আছে। তাহলে যেইগুলি অপসারণ করা প্রয়োজন, সেক্ষেত্রে এটা কি ওই নেটের মধ্যে থেকে এটা বের করে মুছে ফেলে দেওয়া যাবে কিনা, আর যেই নাম্বার থেকে এইগুলি ঢুকতেছে নেটে ওই নাম্বারটা ব্লক করে দেওয়া যাবে কিনা, এই কথাটাই আমরা আজকে বলবো। তাহলে এই আইনের মহাপরিচালক কয়জন আপনারা লেখেন তো, মহাপরিচালক কয়জন? মহাপরিচালক কয়জন দেখেন? একজন। হ্যাঁ, মহাপরিচালক একজন। এখন এই মহাপরিচালক যদি মনে করে যে তার অধিক্ষেত্রের মধ্যে এই ডিজিটালের মধ্যে এমন একটা তথ্য ঢুকেছে যেটা ডিজিটাল, এই তথ্য উপাত্তটা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এটা কে মনে করতেছে? মহাপরিচালক। তাহলে এই ডিজিটাল নিরাপত্তা আইনের একজন মহাপরিচালক আছে, এই মহাপরিচালক আর পরিচালক আছে দুইজন। এই মহাপরিচালক যদি মনে করেন যে কোন তথ্য উপাত্ত ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাহলে তিনি কি করবেন? মহাপরিচালক কি করবেন? মহাপরিচালক এই তথ্য উপাত্ত ব্লক করে দেওয়ার জন্য বা অপসারণ করার জন্য, এটা বিটিআরসি আছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, অর্থাৎ এটা বিটিআরসি, এটাকে অনুরোধ করবেন। বিটিআরসি কে অনুরোধ করবেন। এটা হলো 8(1). তাহলে কে অনুরোধ করতেছে? মহাপরিচালক। কাকে অনুরোধ করতেছেন? বিটিআরসি কে কি করতেছেন? অনুরোধ করতেছেন। আমি বলতেন বিটিআরসিটা কি? এই বিটিআরসিটা হলো এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের জন্য হলো মহাপরিচালক এবং পরিচালক, এরা হলো এজেন্সি। কিন্তু এই বিটিআরসিটা কি? বিটিআরসি হলো টেলিকমিউনিকেশন, যেটা এটা সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে, যেটা বিদেশ থেকে কথা আসে, বিদেশ থেকে ছবি আসে, বিদেশ থেকে ফ্যাক্স আসে, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা হেড অফিস আছে, ওখানকার ওই হেড অফিসটা সারা সমস্ত নেটওয়ার্কিং ব্যবস্থা সংযোজন করে দেয়, ওরা সুবিধা দিয়ে দেয়। ওই মেশিনটা যারা নিয়ন্ত্রণ করে ওরা হলো বিটিআরসি, আর এই আইনটা নিয়ন্ত্রণ করতেছে মহাপরিচালক। আইনটা আমার এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটা নিয়ন্ত্রণ করতেছে মহাপরিচালক। কিন্তু এই মহাপরিচালকও কিন্তু দেখা গেল যে এই নেটের মধ্যে একটা অশ্লীল ছবি ছেড়ে দিয়েছে। অশ্লীল ছবি ছেড়ে দিলে এই অশ্লীল ছবিটাকে ডিলিট করে এই বিটিআরসি দিতে পারবে না, এই মহাপরিচালক পারবে না। মহাপরিচালকের কাছে সেই মেশিনটা নাই, মেশিনটা আছে বিটিআরসির কাছে। তাহলে মহাপরিচালকের কাজটা কি? মহাপরিচালকের কাজ হলো এই ডিজিটাল ডিভাইসগুলোর মধ্যে যেগুলি এই তথ্য উপাত্ত ঢুকবে, জেলা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তিনি এইগুলি বাছাই করবেন, করে বিটিআরসি কে অনুরোধ করবেন। তাহলে প্রিয় ভাইরা, তাহলে নেটের মধ্যে, ইন্টারনেটের মধ্যে এমন কোন তথ্য উপাত্ত ছেড়ে দিয়েছে, প্রকাশ করেছে, যেইগুলি ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
তাহলে এই মহাপরিচালক কি করবেন? তিনি তো অপসারণ করার ক্ষমতা তার কাছে নাই, তার কাছে তো চাবি নাই। তিনি ওই ওই তথ্য উপাত্তগুলি মুছে ফেলার জন্য, অপসারণ করার জন্য, মুছে ফেলা আর অপসারণ করা একই, মুছে ফেলার জন্য, অপসারণ করার জন্য, এবং যে নাম্বারের সাহায্যে, যে নাম্বার থেকে, যে মোবাইল থেকে, যে ল্যাপটপ থেকে এই এই ন্যাকেট ছবিটা গেল, এই অশ্লীল ছবিটা গেল, এই বিষয়টা ঢুকলো, ওই নাম্বারটা ব্লক করে দিবেন। এই ব্লক করার জন্য বিটিআরসি কে অনুরোধ করবেন। প্রিয় ভাইরা, আমার মনে হয় ক্লিয়ার বুঝছেন। তাহলে প্রশ্ন হলো, ইন্টারনেটের মধ্যে যদি কোনো তথ্য উপাত্ত ছেড়ে দেওয়া থাকে যেটা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাহলে এই তথ্য উপাত্ত অপসারণ বা এটা ব্লক করা যায় কি? তাহলে আমরা লিখব হ্যাঁ, যেটা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এমন তথ্য উপাত্ত যদি নেটের মধ্যে থাকে, তাহলে এটা অপসারণ বা ব্লক করে দেওয়ার জন্য মহাপরিচালক বিটিআরসি, বিতে বাংলাদেশ, টিতে টেলিকমিউনিকেশন, আর আরতে হলো টেলিকমিউনিকেশন কি আলামিন, বিটিআর। আরতে আছে, দাঁড়ান, যে একজন কে যেন লিখছে, বিটিআরসি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন, চলে যায় কেন এটা, বিটিআরসি একজন সুন্দর করে লিখছে, দাঁড়ান, এই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, রেগুলেটরি কমিশন, ওই যে একজন লিখছে, দেখেন, জাহিদ হাসান লিখছে, ওটা দেখে না। আর বাংলা হলো যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা। আর কি ধারা লাগবে না তো, প্রথম দিকে এগুলা আছে 6 মধ্যে, 8 মধ্যে। তাহলে বিটিআরসির ফুল মিনিং আমি আপনাকে পেঁচাচ্ছি, এই জন্য ধৈর্য সহকারে শোনেন। ওই যে একজন লিখতেছে, দেখেন, ধৈর্য সহকারে শোনেন। এইগুলি আস্তে আস্তে না দিলে এইগুলি ব্রেনে ঢুকবে না। আস্তে আস্তে নেন, এখানে আস্তে আস্তে কিছু কিছু পাবেন, একটুকে ব্রেনে কাজ দেন। তাহলে এখানে একটা এমসিকিউ নিয়ে নেন। এমসিকিউ হলো বিটিআরসি এর অর্থ কি, নিচে দিয়ে দিল ইত্যাদি ইত্যাদি। আপনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিতে বাংলাদেশ, টিতে টেলিকমিউনিকেশন, আরতে রেগুলেটরি, সিতে কমিশন। তাহলে বিটিআরসি। এখন কি বোঝা গেল কিনা? এটা একটা এমসিকিউ হয়ে গেল, কিন্তু এমসিকিউ একটা হয়ে গেল। আছে বানানটা 8 মধ্যে, দেখো, এটা 5 আর 8, আর বাংলায় লিখছে, ইংলিশে এরা লেখেনি, কোন জায়গায় ইংলিশে আছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। তাহলে একটা এমসিকিউ আমাদের হয়ে গেল। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি, আর এই 8 হেডটা কি? তথ্য উপাত্ত ব্লক করা বা অপসারণ করা। তথ্য উপাত্ত ব্লক করা বা অপসারণ করা, এইটুক দিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে কোন তথ্য উপাত্ত, যে তথ্য উপাত্ত প্রকাশ করা হয়েছে ইন্টারনেটের মাধ্যমে, এই তথ্য উপাত্ত অপসারণ বা ব্লক করা যায় কি? এটা একটা প্রশ্ন। তাহলে আমরা লিখব যে হ্যাঁ, যে তথ্য উপাত্ত ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা অপসারণ বা ব্লক করা, ব্লক মানে কি বন্ধ করে দেওয়া যায়। তাহলে ধারা দিবেন কত? 8। তাহলে দুটো প্রশ্ন হলো, একটা পেলাম বিটিআরসি
বলতে কি বোঝায়? বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি। এটা একটা হয়ে গেল। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি? কোন তথ্য উপাত্ত ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে, এইগুলি অপসারণ করা যায় কি? নেট থেকে ওইগুলি মুছে ফেলা যায় কি? আমরা লিখব হ্যাঁ স্যার। ডিজিটাল নিরাপত্তা আইনের ৮ ধারা অনুসারে যে তথ্য উপাত্ত নেটের মধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে, সেইগুলি যদি দেশবিরোধী, সরকার বিরোধী, মান সম্মান যায় অথবা এই ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে এইগুলি অপসারণ করা যায় বা মুছে ফেলা যায় বা ব্লক করে দেওয়া যায়। ৮ ধারা। একটা প্রশ্ন কি হলো কিনা? হয়েছে। এখন পরের প্রশ্নটা কি? ডিজিটাল তথ্য প্রযুক্তির মাধ্যমে কোনো তথ্য ইন্টারনেটে ছেড়ে দেওয়া হলো যা অশ্লীল দিয়েই বলি, অশ্লীল, তাহলে এটা অপসারণ বা ব্লক করা যায় কি? একটু আগে বললাম হ্যাঁ যায়, ৮ দিলাম। পরের অংশটুকু কি? অপসারণ করার পদ্ধতি আলোচনা করুন। এই যে নেট থেকে, ইন্টারনেট থেকে কোনো তথ্য উপাত্ত অপসারণ করা বা ব্লক করে দেওয়া পদ্ধতিটা কি? এখন আমরা পদ্ধতি পড়ব। ইন্টারনেটের মধ্যে সাইবার অপরাধের মধ্যে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়েছে যেটা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সেক্ষেত্রে মহাপরিচালক কোনটা করতেছে? দেখেন, মহাপরিচালক করতেছে ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু অপসারণ বা ব্লক করার জন্য এটা বিটিআরসি কে অনুরোধ করবে। এটা ৮-এর ১। আর ইন্টারনেটের মধ্যে এমন কোন তথ্য প্রকাশ করা হয়েছে যা রাষ্ট্রবিরোধী, সমাজ বিরোধী, ধর্ম বিরোধী বা এই জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এরকম যদি হয়, ধর্মীয় মূল্যবোধে আঘাত আসতে পারে, এমন তথ্য দিয়েছে যেটার দ্বারা যারাই দেখতেছে তারা সরকারের বিরুদ্ধে খেপে যাচ্ছে, এই ধরনের যদি তথ্য হয়, আর এমন তথ্য যেটা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, এটা যদি হয়, তাহলে মহাপরিচালক বিটিআরসি কে আবেদন করবে। আর যদি এরকম হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে? পুলিশ। তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট যদি মনে হয় যে ইন্টারনেটের মধ্যে যে তথ্য ছেড়ে দেওয়া হয়েছে সেটা অশ্লীল, মানহানিকর, যা অথবা এমন কোনো তথ্য যা সরকার বিরোধী, অথবা যে তথ্যের কারণে দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে, এরকমের তথ্য নেটের মধ্যে আছে, যেটা বন্ধ করে দেওয়া দরকার বা অপসারণ করা দরকার। এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, যদি মনে করে নেটের মধ্যে এমন কোনো তথ্য আছে যেটা মান সম্মান যায়, ধর্মীয় অনুভূতি আঘাত করে, সরকারের মানের ক্ষতি করে, দেশের ভাবমূর্তি ক্ষতি করে, আইন শৃঙ্খলার অবনতি করতে পারে, তাহলে এই পুলিশ বাহিনীর সদস্য এটা অপসারণ করার জন্য এটা মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসি কে আবেদন করবে, অনুরোধ করবে। এখন বুঝলেন কিনা? দেখেন, এমন কোন তথ্য যেটা ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এটা অপসারণ করার জন্য মহাপরিচালক বিটিআরসি কে অনুরোধ করবে, আবেদন করবে। ৮-এর ১। আর ইন্টারনেটের মধ্যে এমন কোন তথ্য যা মানহানিকর, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, এটা যদি আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ পুলিশ যদি মনে করে এটা অপসারণ করা প্রয়োজন,
তাহলে পুলিশ কি করবে? এটা মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসি কে অনুরোধ করবে। এটা হলো 8-2। তাহলে প্রিয় ভাইয়েরা, এখানে দুইটা প্রশ্ন আমরা পাচ্ছি। ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, এটা যদি অপসারণ করা প্রয়োজন হয় তাহলে এটা কে বিটিআরসি কে আবেদন করবে? এটা মহাপরিচালক আবেদন করবে। এটা ধারা কত? এটা হলো 8-1। আর ইন্টারনেটের মধ্যে এমন তথ্য আছে যেটা কারো মানের ক্ষতি করে, যেটা অশ্লীল, যেটার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যেটার দ্বারা আইন শৃঙ্খলার অবনতি হয় বা হওয়ার সম্ভাবনা আছে, এ ধরনের তথ্য অপসারণ করার জন্য কে আবেদন করবে? তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আবেদন করবে। কার কাছে আবেদন করবে? বিটিআরসি কে আবেদন করবে। কিভাবে করবে? মহাপরিচালকের মাধ্যমে করবে। কিন্তু মহাপরিচালক কিন্তু কোনো মাধ্যমে করে নাই, মহাপরিচালক সরাসরি করেছে বিটিআরসির কাছে। আর পুলিশ যদি অপসারণের জন্য আবেদন করে তাহলে মহাপরিচালকের মাধ্যমে আবেদন করবে বিটিআরসি কে। এখন কি ক্লিয়ার বোঝা গেল কিনা? এটা হলো পুলিশ করতেছে 8-2 আর মহাপরিচালক করতেছে 8-1। কি করতেছে? এরা কি অপসারণ করতেছে? না না, এরা অপসারণ করার জন্য আবেদন করতেছে। আবেদন কার কাছে করতেছে? বিটিআরসির কাছে। প্রিয় ভাইরা, এখন এই যে আজ যে আমরা গল্প করতেছি, এই গল্প থেকে কি বুঝতেছেন কিনা আল্লাহ জানে। তাহলে এখন বিটিআরসি এই আবেদন পাইল না, মহাপরিচালক আবেদন করলো 8-1, আর আইন প্রয়োগকারী সংস্থা মানে পুলিশ আবেদন করলো 8-2। তাহলে 1 এবং 2, 8-1 এবং 2 যে আবেদন গেল বিটিআরসিতে, এখন বিটিআরসি কি করবে? বিটিআরসি তখন কি করবে? এটা সরকারের নিকট অনুমতি নিবে। যে সরকারের নিকট বলতে সরকার কে? মানে প্রধানমন্ত্রী, অথবা এর একটা জাতীয় নিরাপত্তা কমিটি একটা আছে। আবার ডিজিটাল নিরাপত্তা আইনের একটা নিরাপত্তা কমিটি আছে, একটা এজেন্সি আছে, আবার একটা নিরাপত্তা কমিটি। 12-র মধ্যে 12 গেলে আমরা পাবো। এই নিরাপত্তা কমিটির হেড হলো মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সভাপতি এই কমিটির। তাহলে সরকারের নিকট মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমতি নেবেন। কে অনুমতি নেবেন? বিটিআরসি। যে এই যে 1 এবং 2 আবেদন গেল, আবেদন পাওয়ার পর বিটিআরসি কি করবে? বিটিআরসি সরকারের অনুমতি নিয়ে ওই সঙ্গে সঙ্গে ওই এই নাকের ছবি বা সরকার বিরোধী কথা বা ধর্মবিরোধী কথা এটা মুছে দিবে এবং যে নাম্বার থেকে ঢুকেছে সেই নাম্বারটা ব্লক করে দিবে। হায় আল্লাহ, বিটিআরসির মানেটা কি? এতক্ষণ থেকে কি শুনলো বিটিআরসি মানে কি? এত 2 ঘন্টা থেকে মানে এলাই পেশাল পেলাম, এটা কই থাকে আল্লাহ? বিটিআরসি, বিতে বাংলাদেশ, টিতে টেলিকমিউনিকেশন, আরতে রেগুলেটরি, সিতে কমিশন। তাহলে বাংলা হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন, মানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এটা একটা অফিস ধরেন, এটা একটা হেড অফিস এই ডিজিটালের। এদের কাছে মেশিন থাকে। এখন বুঝছেন কিনা জুয়েল? বাংলা হলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, আর ইংরেজি হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, আর সংক্ষেপে বলে বিটিআরসি। এখন কি ক্লিয়ার বুঝে গেল? তাহলে জুয়েল কি এখন বুঝলেন কিনা? এখন গেল। তাহলে 8-এ আমরা কি পেলাম? যে কোন তথ্য উপাত্ত অপসারণ করা যায় কি? তাহলে এর উত্তর সহজে লিখবো যে হ্যাঁ স্যার, যে তথ্য উপাত্ত ক্ষতিকারক তার নেট থেকে মুছে ফেলা যায়, অপসারণ করা যায়, ব্লক করে দেওয়া যায়, তখন লিখবো ডাইরেক্ট 8 দিয়ে দিব। এখন যদি বলে তথ্য উপাত্ত অপসারণ করা প্রয়োজন হলে কিভাবে অপসারণ করতে হয়, তাহলে আমরা লিখব ইন্টারনেটের মধ্যে এমন কোনো তথ্য উপাত্ত আছে যেটা
এই ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, তাহলে এটা অপসারণ করার জন্য মহাপরিচালক বিটিআরসি কে অনুরোধ করবে 8(1)। তবে এমন কোন তথ্য আছে যেটা মানহানিকর, ধর্মবিরোধী, আইন শৃঙ্খলার অবনতি করে, এরকমের তথ্য হলে এটা অপসারণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসি কে অনুরোধ করবে। এটা হলো 8(2)। এই 8(1)-এ এবং 8(2)-এ অনুরোধ পাওয়ার পর বিটিআরসি আবার কি করবে, সরকারের অনুমতি নিয়ে এটা অপসারণ বা ব্লক করে দিবেন। এটা হলো 8(3). এই তিনটাই এখন কি বোঝা গেল কিনা? 8(1)-এ আবেদন করতেছে মহাপরিচালক, বিষয়টা কি? ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি। আর 8(2)-এ আবেদন করতেছে কে? পুলিশ করতেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেছে। কি জন্য করতেছে? যে এমন কোন তথ্য নেটের মধ্যে আছে যেটা মানহানিকর, যেটা অশ্লীল, যেটা সরকার বিরোধী, যেটা রাষ্ট্র বিরোধী, যেটা আইন শৃঙ্খলার অবনতি ঘটায়, এই ধরনের গুলি অপসারণ করার জন্য, ব্লক করার জন্য পুলিশ বিটিআরসির কাছে মহাপরিচালকের মাধ্যমে, যথাযথ মাধ্যমে আবেদন করবেন। এখন কি মাহফুজ ভাই বুঝলেন কিনা 8(2)? মাহফুজ ভাই 8(2) কি ক্লিয়ার বুঝছেন কিনা? এখন লেখেন দেখি। তাহলে এই 8 দিয়ে আমাদের প্রশ্ন হয়েছিল, ইন্টারনেটের মধ্যে কোন তথ্য উপাত্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করলো অপসারণ করা প্রয়োজন, তাহলে এটা কিভাবে অপসারণ করা হবে? তাহলে আমি লিখেছিলাম, ইন্টারনেটের মধ্যে এমন কোন তথ্য আছে যেটা দেশের জন্য, সরকারের জন্য, আইন শৃঙ্খলার জন্য অপসারণ করা প্রয়োজন, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করণীয় হলো এটা বন্ধ করার জন্য মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসি কে আবেদন করবে। এইটুকুই কাজ হলো পুলিশ মুছে দিতে পারবে না, পুলিশ এটা ব্লক করতে পারবে না, মহাপরিচালকও ব্লক করতে পারবে না, অপসারণ করতে পারবে না। তাহলে অপসারণ করা, মুছে ফেলা কাজ কার? বিটিআরসি। তাহলে এখন মনে হয় বুঝছেন, এটা হলো 8(2). বিটিআরসি আবেদন পাওয়ার পর সরকারের অনুমতি নিয়ে এটা অপসারণ করে দিবেন। এটা হলো 8(3). প্রিয় ভাইরা, 8 মনে হয় এবার আপনাদের ক্লিয়ার হয়েছে। দেখেন তো 8 মনে হয় ক্লিয়ার। তাহলে একটা ধারা বুঝতে কত সময় গেল, যদি পারাপারি করে আমি বলতাম তাহলে দেখতেন যে হয়তো বা একটু ঢুকলো একটু ঢুকলো না, এরকম হতো। তাহলে কোন তথ্য উপাত্ত ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, সেক্ষেত্রে মহাপরিচালক এটা অপসারণ করার জন্য বিটিআরসি কে অনুরোধ করবেন, আবেদন করবেন 8(1). আর যেটা আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ, মহাপরিচালক করতেছে ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যেটা, আর পুলিশ করতেছে আইন শৃঙ্খলার জন্য, মান সম্মানের জন্য হুমকি স্বরূপ। এটার জন্য পুলিশ আবেদন করতেছে বিটিআরসি কে, মহাপরিচালকের মাধ্যমে করবে। এটা হলো 8(2). বিটিআরসি কি করবে? সরকারের অনুমতি নিয়ে অপসারণ করে দিবে 8(3). প্রিয় ভাইরা, এখন আমি কি 9-এ যাব? দেখো 9-এ তাহলে চলে গেলাম। 9 হলো এ আইনে, আগে গেল 5-এ গেল এজেন্সি গঠন, এখন রেসপন্স টিম থাকবে, এমার্জেন্সি রেসপন্স টিম। এমার্জেন্সি রেসপন্স টিম থাকবে এ আইনে। এই আইনে অনেক কিছু আছে, ঝামেলার আইন। তবে সামনের দিকে দ্রুত শেষ হয়ে যাব, আমরা যখন 17 পর্যন্ত যাব তারপরে আমাদের পড়তে সময় লাগবে না, কিন্তু 17-র আগ পর্যন্ত, 14 পর্যন্ত একটু স্লো যেতে হবে। এগুলো না বুঝলে, যদি না বুঝেন পারাপারিকে গেলে মনে থাকবে না, এই জন্য ইজি ভাবে যায়। তাহলে এই আইনে আমরা আগে একটা কি পেলাম, এই নিরাপত্তা এজেন্সি গঠন পেলাম। এজেন্সিতে থাকবে মহাপরিচালক, পরিচালক। এখন আবার বলছে যে এমার্জেন্সি রেসপন্স টিম থাকবে এই আইনে। তাহলে এমার্জেন্সি রেসপন্স টিমটা কি? তাহলে এটা এই মহাপরিচালকের অধীনে থাকবে।
এমার্জেন্সি রেসপন্স টিমটা থাকবে মহাপরিচালকের অধীনে। তাহলে এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে একটা মহাপরিচালকের অধীনে, এজেন্সি মানে কিন্তু এজেন্সির প্রধান কিন্তু মহাপরিচালক, এই এজেন্সির অধীনে একটা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম থাকে। মহাপরিচালক বলতে পারেন, অথবা এজেন্সির অধীনে একটা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম থাকবে। এটা নয়। আর এই কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এটা মহাপরিচালকের অধীনে থাকবে, এবং এই রেসপন্স টিম এটাও এমার্জেন্সি রেসপন্স টিম এটাও সর্বক্ষণে কর্মরত থাকবে। আরেকটা হলো যে এই এমার্জেন্সি রেসপন্স টিম এটা এই পরিচালক যারা আছে ওরা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সমন্বয়ে এই কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমটা গঠিত হবে। এটা সুবিধার্থে, কারণ এই এমার্জেন্সি রেসপন্স টিম এরা কি করবে, দেখা গেল যে কোনো ন্যাকেট ছবি অপসারণ করা প্রয়োজন, তাহলে এটা পুলিশ হয়তো বা খুঁজে পায়নি, পাইছে কে, ওই মানে এজেন্সি পাইছে, অর্থাৎ মহাপরিচালক পাইছে। তাহলে মহাপরিচালক তো ন্যাকেট ছবি অপসারণের জন্য কাজ করবে না, কাজ কে করবে? পুলিশ করবে। মহাপরিচালক করবে এই আইনের জন্য, নিরাপত্তার জন্য হুমকি, সেটা করবে ওরা। তাহলে এখন এটা সমন্বয় করার জন্য দেখা গেল যে দ্রুত কোনো সমস্যার সমাধানের জন্য একটা এমার্জেন্সি রেসপন্স টিম করবে। এমার্জেন্সি রেসপন্স টিম এজেন্সির অধীনে থাকবে। এমার্জেন্সি রেসপন্স টিমটা গঠিত হবে পুলিশ এবং মহাপরিচালক, অর্থাৎ এজেন্সি এবং পুলিশ মিলে। আর এদের কাজ হবে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মানে অপসারণ করা প্রয়োজন হলে অপসারণ করার জন্য উদ্যোগ নেওয়া, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি এমন কাজ তাৎক্ষণিক চিহ্নিত করে নিবারণ করা, কোনো ডিজিটাল ডিভাইসে ডিজিটাল নিরাপত্তার জন্য কিছু ঢুকলে এইগুলির ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আমি দেখেন ওরা কি লিখছে, বইয়ের মধ্যে কি লিখছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো জরুরি নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার বা ডিজিটাল হামলা হলে এইগুলি নিরাপত্তা দেওয়া, বা কোনো নিরাপত্তার জন্য বিঘ্ন ঘটলে তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা করা, সাইবার হামলা হলে তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা করা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, মানহানি হয়, এইগুলি অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আবার বিদেশি কোনো সংস্থার সাথে এই সাইবার অপরাধ বা সাইবার সংক্রান্ত বিষয়ে বা সাইবার নিরাপত্তার জন্য বিদেশি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করা, এইগুলি কাজ হলো এই রেসপন্স টিমের। তাহলে রেসপন্স টিম গঠন না করে এজেন্সি যদি কিন্তু করতে পারতো, এটা এজেন্সি আছে না, 5 যে এজেন্সি গঠন হলো, এই এজেন্সি আর পরিচালক এরাই করতে পারতো, এরা করতে পারতো। ঠিক আছে, এরা করতে গেলে কি হতো, এরা অপসারণ করতেছে কতটুক, ওই নিরাপত্তার জন্য যেটা হুমকি সেটা, আর আইন শৃঙ্খলার জন্য হুমকি এটা করতেছে পুলিশ। এই জন্য আরেকটা সরকার কি করলো, রবি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রবি ভাই পড়তে আসেন সকাল 6টায়। হ্যাঁ, 6টা থেকে আসেন, সমস্যা না, আল্লাহ বর্ষা। আসসালামু আলাইকুম। তাহলে এই জন্য এখন সমন্বয় করার জন্য আবার একটা কি করা হলো, এমার্জেন্সি কম্পিউটার রেসপন্স টিম করা হলো, এমার্জেন্সি রেসপন্স টিম করা হলো। এখন এই এমার্জেন্সি রেসপন্স টিম করা হলো, এটা কার অধীনে থাকবে? এটা মহাপরিচালকের অধীনে থাকবে। এই এমার্জেন্সি রেসপন্স টিমও 24 ঘন্টা কর্মরত থাকবে। তবে এই এমার্জেন্সি রেসপন্স টিম শুধু এই পরিচালক দিয়েই হবে না, এটা সমন্বয় করার জন্য পুলিশের সাথে থাকবে।
এবং এদের কাজ কি হবে? এরা এই সাইবার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন জিনিস চিহ্নিত করা, সাইবার নিরাপত্তার জন্য হুমকি তা নিবারণ করা, আর এই কোন তথ্য উপাত্ত অপসারণ করা প্রয়োজন এইগুলি অপসারণ করা, ব্লক করা, এর জন্য উদ্যোগ নেওয়া, এবং সাইবার অপরাধ বন্ধ করার জন্য, সাইবার ডিজিটাল নিরাপত্তার জন্য বিদেশি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করা। এইগুলি হলো এমার্জেন্সি রেসপন্স টিমের কাজ। প্রিয় ভাইরা, আপনাদের মাথা অনেক গরম হয়ে গেছে, আমি আর দিব না, আমি এটা এখন একটু গোছায় দিব। দেখি প্রশ্ন করি, এমার্জেন্সি ডিজিটাল নিরাপত্তা আইন অনুসারে এমার্জেন্সি রেসপন্স টিম বলতে কি বোঝায়? প্রশ্ন হয়ে গেল, দেখি কি উত্তর লিখি। ডিজিটাল নিরাপত্তা আইনের 9 ধারা অনুসারে ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি, কোনো ব্যক্তির মান সম্মানের হানি হয়, এই ধরনের জিনিস অপসারণ, ব্লক করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকার একটা এমার্জেন্সি টিম গঠন করে দেন। এই টিমটাকেই বলা হয় এমার্জেন্সি রেসপন্স টিম। 9 ধারা। এমার্জেন্সি রেসপন্স টিম কার অধীনে থাকবে? এমার্জেন্সি রেসপন্স টিম মহাপরিচালকের অধীনে থাকবে। 9 ধারা। 9-এর 1, 2, 3 নেন না, মাথা গরম হয়ে যাবে কিন্তু। 9 ধারা, সব 9। এমার্জেন্সি রেসপন্স টিম কাদের সমন্বয়ে গঠিত হবে? এমার্জেন্সি রেসপন্স টিম মহাপরিচালক, পরিচালক এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত হবে। 9 ধারা। এমার্জেন্সি রেসপন্স টিমের কাজ কি, কার্যাবলী কি? এমার্জেন্সি রেসপন্স টিমের কার্যাবলী হলো, আন্ডারলাইন দিয়ে লিখবেন, 1, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি তা চিহ্নিত করা, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি তা অপসারণ করা, কোনো ব্যক্তির মানের ক্ষতি, সরকারের মানের ক্ষতি বা ডিজিটাল নিরাপত্তার জন্য ক্ষতি এমন কোনো তথ্য উপাত্ত অপসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, ডিজিটাল নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে বিদেশি কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। এইগুলি হলো তাদের কাজ। এটাও 9 ধারা। প্রিয় ভাইরা, এখন মনে হয় আপনাদের 8-এর কাজ হলো তো নিয়ম মেনে করা হয়, আর 9-এরটা বোঝায় সরাসরি অপসারণ, ব্লক করা না। সরাসরি করতে গেলেও করতে পারবে না, ওই দ্রুত করার জন্য এটা করছে, এমার্জেন্সি করার জন্য। এর মাধ্যমে বিটিআরসি ছাড়া পারবেই না, ব্লক করা, অপসারণ করা বিটিআরসি ছাড়া পারবে না, এই ওদের কাছেই করতে হবে। কিন্তু এমার্জেন্সি করার জন্য এটা এমার্জেন্সি টিম বানানো হলো। এখনই দরকার, তাৎক্ষণিক কোনো কিছু করা দরকার। আর ওখানে 8-এ পড়লাম যে আবেদন করে করে তারপরে 4-5 দিন সময় যাবে কমপক্ষে আবেদন, বা 7 দিন যাবে। কিন্তু এমার্জেন্সি রেসপন্স টিম যখন কাজ করবে তখন সঙ্গে সঙ্গে ওই বিটিআরসি কে সঙ্গে সঙ্গে বলবে, হয়তো আবার কোনো সিস্টেম রাখছে, মেল করে দিবে ওদেরকে, মেলের মাধ্যমে আবেদন করবে ওরা সঙ্গে সঙ্গে, অথবা ফোন করে বলে দিবে এই তথ্যটা অপসারণ করা হোক। তাহলে প্রিয় ভাইরা, তাৎক্ষণিক কোনো কাজ করার জন্য এমার্জেন্সি রেসপন্স টিম, আর ধীরে ধীরে কাজ করার জন্য 8 ধারা, আর তাৎক্ষণিক কাজ করার জন্য 9 ধারা। এখন কি বুঝলেন কিনা দেখেন তো। মেহেদি যেটা লিখছিল, মেহেদি ভাই যেটা লিখছিলেন কাছাকাছি হয়ে গেছিল, যে 8-এর কাজ হলো তো নিয়ম মেনে করা, আর 9-এরটা হলো সরাসরি করা। হ্যাঁ, এরকমই, কিন্তু ওই বিটিআরসি করবে, কিন্তু এটা তাড়াতাড়ি করা। তাহলে প্রিয় ভাইরা, এই ডিজিটাল নিরাপত্তা আইনের এই 2টা ধারাই আজকে দিলাম। আপনাদের এখন বুঝে আসলো কিনা দেখেন, বুঝে এসেছে কিনা। ডিজিটাল নিরাপত্তা আইনের 8 ধারা থেকে প্রশ্ন হবে, মাথায় রাখেন। আর হলো এই রশিদ স্যার কি বের হয়ে গেছেন কিনা? রশিদ স্যার 8 কি ক্লিয়ার বুঝলেন কিনা? 8 আর 9 আপনার পরীক্ষা কিন্তু 10, 11, 12, আর অল্প কয়দিন আছে, 1 মাস টাইম আছে ধরতে গেলে, বা কয়দিন কম। এখন আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের 8, 9টা এত পেশাল পেরে কেবল একটু লাইনে উঠলো। তারপরে আপনারা আবার নিজেরা আরেকটু বই দেখে পড়ে নিয়েন, সূচি বইটা পড়েন, তাহলে
আরেকটু হয়তো ভালো লাগবে। কিছু ছাড়া পড়ে গেছে হয়তো, বা কথা বলতে গিয়ে আমি বলতে গিয়ে কিছু কথা ছাড়া পড়ে গেছে, সেগুলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এই ডিজিটালের আর দেওয়া যাবে না, দিলে আবার মাথা গরম হয়ে যাবে, দেওয়া যাবে না। ডিজিটালের 16 পর্যন্ত এরকম প্যাচ মারা কথা, তারপরে 17 পরে যায় খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে আমি এখন অন্য একটা আইনে চলে যাই প্রিয় ভাইরা। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনটা একটু প্যাকেটিং করে দেয় আপনাদের জন্য। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নামে অভিহিত হবে। 1, ডিজিটাল 2 ঝ, ডিজিটাল ডিভাইস 2 নিয়ম, ডিজিটাল নিরাপত্তা 2 ট, বেআইনি প্রবেশ 2 থ, ম্যালওয়্যার 2 দন্তান্ন, পুলিশ অফিসার 2 ড, আর মুক্তিযুদ্ধের চেতনা 2 প, আইনের প্রাধান্য আজকে তো দণ্ডবিধি পড়াবো না, তো আজকে পড়ানোর কাজ না, তো শুক্রবার না, রিভিশন খালি, এই রিভিশনের কাজ শুক্রবার আজকে শুধু রিভিশন করাবো। তারপরেও তো ডিজিটালের 2টা ধারা পড়ালাম, এই 2টা পড়তেই তো 12টা বাজে গেছে আমার। হ্যাঁ, সব ধারা পড়তে হবে, কোন আইনেরই কোন ধারা আমরা বাদ দিতে চাচ্ছি না। এখন এই আইনের প্রাধান্য 3, অতিরাষ্ট্রিক 4, বাংলাদেশের কোন নাগরিক বিদেশে অপরাধ করলে 4-1, বিদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে 4-2, বাংলাদেশের নাগরিক বাংলাদেশে থাকে বিদেশে অপরাধ করলে 4-3। এজেন্সি, নিরাপত্তা এজেন্সি গঠন 1 মহাপরিচালক 2 পরিচালকের সমন্বয়ে গঠিত হবে 5-1, প্রধান কার্যালয় ঢাকায় থাকবে 5-2, আর এই মহাপরিচালক বিশেষজ্ঞদের মধ্য থেকে নিয়োগ হবে 6-1, এরা সার্বক্ষণিক কর্মরত থাকবে 6-2, এর মহাপরিচালক ছুটিতে গেলে জ্যেষ্ঠ পরিচালক দায়িত্ব পালন করবে 6-3, জনবল সরকার প্রয়োজনীয় মাফিক জনবল নিয়োগ করবেন। হামিদ ভাই, এই আমার পড়া শেষ হলে ফোন দেন, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো। তাহলে এটা হলো 7। আর ব্লক বা কোনো তথ্য উপাত্ত অপসারণ করা বা ব্লক করা 8, কোনো তথ্য বা উপাত্ত নিরাপত্তার জন্য, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তা অপসারণ করার জন্য মহাপরিচালক বিটিআরসি কে অনুরোধ করবেন 8-1, কোন তথ্য উপাত্ত আইন শৃঙ্খলার জন্য, মানহানির জন্য, সরকারের জন্য ক্ষতিকারক, সেটা অপসারণের জন্য আইন প্রয়োগকারী সংস্থা মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসি কে অনুরোধ করবেন 8-2, বিটিআরসি আবেদন পাওয়ার পর সরকারের অনুমতি নিয়ে অপসারণ বা ব্লক করে দিবেন 8-3। এই আইনের আরো কার্যকর করার জন্য সরকার এমার্জেন্সি রেসপন্স টিম গঠন করতে পারবেন, এটা 9। এমার্জেন্সি রেসপন্স টিম এটা মহাপরিচালকের অধীনে কম্পিউটারে কাজ করবে, এটা হলো 9। তবে এটার কার্যকারিতা দ্রুত করার জন্য এর মহাপরিচালকের লোকজন এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত হবে, এটাও 9। আর এই এমার্জেন্সি রেসপন্স টিমের কাজ হলো ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তা চিহ্নিত করা। 2, ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ তা নিবারণ করা। 3, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আইন শৃঙ্খলা অবনতি করে এইগুলি অপসারণ করার জন্য, ব্লক করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। 4, এই ডিজিটাল নিরাপত্তা, সাইবার অপরাধ ইত্যাদির জন্য প্রয়োজনে বিদেশি কোনো সংস্থার সঙ্গেও যোগাযোগ স্থাপন করা। এইগুলি সব লেখে নিবেন হলো 9। প্রিয় ভাইরা, আমার মনে হয় আপনাদের বুঝে এসেছে। এখন আমি আরেকটা আইনে যাব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। পর্নোগ্রাফি আইনে অপরাধ 2 ক, ব্যক্তি
দুয়ের খ পর্নোগ্রাফি, দুয়ের গ পর্নোগ্রাফি সরঞ্জাম, দুয়ের লাগবে না লাগে, দুয়ের ঘ আর শিশু, দুয়ের ওম। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের প্রাধান্য 3, পর্নোগ্রাফি করা যাবে না 4, মজুত করা সংরক্ষণ করা এগুলি যাবে না 4, আমি তো দণ্ডবিধি পড়াইছি, তো দণ্ডবিধি চলতেছে, তারপরে সাক্ষ্য আইন পিআরবি কার্যবিধি আমাদের পড়া শেষ, পিআরবি শুরু করব। আপনারা যদি এরকম আবার উপদেশ দিতে চান তাহলে তো সমস্যা। আমি আমার মতো পড়াবো, আপনাদের এই উপদেশগুলি নিব না। আপনারা এরকমকে লিখবেন না, আমি কি পড়াবো আপনার বলতে হবে না। এরকমকে লেখালেখি বাদ দেন। আপনি দণ্ডবিধি তো শেষের দিকে যাচ্ছি, আপনি আবার লিখছেন এ পড়া শুনে না শুনে লেখা শুরু করছেন, এগুলোর থেকে প্রশ্ন আসে। আমাদের তো সময়ও আছে, আমাদের তো এখনো 5 মাস টাইম আছে। আমাদের দণ্ডবিধি শেষের দিকে, দণ্ডবিধি শেষ হয়ে গেলে তো পিআরবি ধরবো বা সাক্ষ্য আইন ধরবো। আপনি এগুলো লেখালেখি করতেছেন কেন? গোলাম মৌলা মানে উপদেশ দেন না, মাস্টারকে উপদেশ দিলে তো খারাপ লাগে এগুলি। আমার নাম্বারটা আমার বইয়ের মধ্যে নাম্বার আছে, দেখেন তো আমার বইয়ের মধ্যে নাম্বার দেওয়া আছে। আপনি শুনতে থাকেন, খালি যা পড়ায় এগুলি শোনেন। কোথা থেকে প্রশ্ন হবে হবে ইনশাল্লাহ, চিন্তা করার দরকার নাই। এখন এই ডিজিটাল পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে কোনো পণ্য মজুত করা যাবে না, পণ্য করা যাবে না, পণ্য বানানো যাবে না, এগুলি হলো বিক্রয় করা যাবে না, যাবে না যাবে না যাবে না, এগুলো হলো 4 ধারা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা তদন্ত, এটা 5। মামলা তদন্ত, পর্নোগ্রাফি আইনের মামলা তদন্ত করবে পুলিশের সাব ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব অফিসার, এটা 5-এর 1। পর্নোগ্রাফি আইনে তদন্তের জন্য তদন্তকারী সময় পাবে 30 কার্য দিবস। তবে এই 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত শেষ না হয়, সেক্ষেত্রে পুলিশেরই যে অফিসার তদন্ত করছে তার ঊর্ধ্বতন অফিসার অর্থাৎ পুলিশ সুপার আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করবেন, এটা 5-এর 2। তবে এই অতিরিক্ত 15 কার্য দিবসেও যদি তদন্ত সম্পন্ন না হয়, সেজন্য এটা আদালত আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করবেন, 5-এর 3। তাহলে যদি প্রশ্ন হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা তদন্তের পদ্ধতি বা সময়সীমা আলোচনা করুন, তাহলে আমরা লিখব সাব ইন্সপেক্টর তদন্ত করবে 1, করবে মানে এরকম না, তার থেকে উপরে। এটা সময় পাবে 30 কার্য দিবস, না হলে পুলিশ সুপার বৃদ্ধি করবে 15 কার্য দিবস, 5-এর 2। তাতেও যদি তদন্ত সম্পন্ন না হয়, তাহলে সেক্ষেত্রে আদালত আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করবে, 5-এর 3। প্রিয় ভাইরা, এটা তদন্ত গেল। এখন তল্লাশি হলো যে তল্লাশির পদ্ধতি অথবা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বিনা প্রণয় তল্লাশির পদ্ধতি, এটা হলো 6। এই সাব ইন্সপেক্টরের নিম্নে নহে এমন অফিসার যদি মনে করে অথবা তদন্তকারী যদি মনে করে তদন্তের স্বার্থে কোনো এই পর্নোগ্রাফি সরঞ্জামাদি উদ্ধার করা দরকার এবং এই আইনে কাউকে গ্রেফতার করা দরকার, তাহলে এর জন্য তল্লাশি করতে পারবে, এটা হলো 6-এর 1। তল্লাশিকালে যা কিছু পর্নোগ্রাফির সঙ্গে রিলেটেড তা জব্দ করতে পারবে, এটা 6-এর 2। এবং এই যে পর্নোগ্রাফি যা উদ্ধার করলো, ডিভাইস বা কোনো ডিস্ক বা কোনো ফিল্ম এইগুলি জব্দ করলো, এইগুলির ব্যাপারে বিশেষজ্ঞের মতামতও নিতে পারবে, এটা 6-এর 3।
3 এবং এই বিচারকের মতামতগুলি আদালতে আবার গ্রহণও হবে, এটাও 6-3 বলছে। তাহলে এই পর্নোগ্রাফির জন্য তল্লাশি করা যাবে, তল্লাশির পদ্ধতি 6 লিখলেন, 6-এর 1, 2, 3 মনে না থাকলে 6 দিয়ে দিবেন। পর্নোগ্রাফি মামলা তদন্তকালে কোনো ডিভাইস যদি উদ্ধার হয়, এইগুলির ব্যাপারে বিশেষজ্ঞের অভিমত নিতে পারবে। আবার বলছে, কিন্তু এটা আবার সাথে বলছে। পর্নোগ্রাফি মজুত করা, পর্নোগ্রাফির মাধ্যমে কাউকে ভয় দেখানো, শিশুকে দিয়ে পর্নোগ্রাফি করা, আবার নেটের মধ্যে পণ্য ছেড়ে দেওয়া, পর্নোগ্রাফির জন্য কেউ সহায়তা করলে, এই সবগুলির সাজা হবে 8। ধর্মীয় কাজে ব্যবহৃত পণ্য বলে গণ্য হবে না, এটা হলো 9। আর 10 হলো পর্নোগ্রাফি আইনের অপরাধ, এটা আমলযোগ্য, জামিনের অযোগ্য, আপোষের অযোগ্য, এটা হলো 10। 11 হলো এ আইনের সকল কার্যক্রম ফৌজদারি কার্যবিধি মোতাবেক পরিচালিত হবে। 11। 12 হলো যে এ আইনে কাউকে দণ্ড দেওয়া হলে তিনি 30 কার্যদিবসের মধ্যে আপিল করবেন, এটা হলো 12। 13তে মিথ্যা মামলা যদি কেউ করে তাহলে তার সাজা হবে 13। 14 সরকার বিধি বানাতে পারবে। 15 হলো এ আইনের একটা ইংরেজি অনুবাদ থাকবে। প্রিয় ভাইরা, তাহলে আজকে আর আপনাদের বিরক্ত করব না। এখন আজকে যে যতটুকু পড়া হলো, নতুন পড়া হলো ডিজিটাল নিরাপত্তা আইনের, আর রিভিশন করলাম ওরা কার্যবিধি 105 পর্যন্ত, আর পর্নোগ্রাফিটা একটু মনে করে দিলাম। তাহলে এক্ষেত্রে আপনাদের কি কোনো উপকার আসলো কিনা? আজকে কি নতুন কিছু পেয়েছেন না কিছুই পান নাই? লেখেন দেখি একটু। আপনারা কি নতুন কিছু পাইলেন আজকে? কোনো কিছু একটু হলেও নতুন পাইছেন কিনা? একবারে কিন্তু কোনোটাই হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা নতুন কিছু একটু পাইছি। তাহলে কালকে ক্লাস আছে, কালকে আমি দণ্ডবিধি পড়াবো কিন্তু, আর রিভিশন করব কার্যবিধির 106 থেকে 176 পর্যন্ত, আর ওর সঙ্গে মানব পাচারটাও রিভিশন দিয়ে দিব। আর ডিজিটালে একটা ধারা পড়াবো 10, আর দণ্ডবিধি নতুন পড়াবো। তাহলে আজকে মতো আপনাদের থেকে বিদায় নেই। তাহলে কালকে আবার কিছু নতুন পাবেন, কিন্তু নতুন যা পাচ্ছেন তা কি ধরে রাখতে পারতেছেন কিনা, এটা একটা বিষয়। যা নতুন নতুন পাচ্ছেন এটা আবার ধরে রাখতে হবে। এখন এই যে গোলাম মওলা আছেন নাকি? গোলাম মওলা আর নতুন একজন জয়েন করলো, কে? সুজন আর গোলাম মওলা, এই দুজন লেখেন দেখি কিছু কি পাইলেন কিনা। সুজন আর গোলাম মওলা না বের হয়ে চলে গেছেন? সুজন আর গোলাম মওলা নাকি বকা খায় বের হয়ে গেল? আল্লাহ, বকাও তো দেওয়া যাবে না দেখতেছি। সুজন আর গোলাম মওলা, সুজন না কি যেন, গোলাম মওলাও নাই মনে হয়, বের হয়ে গেছে। 106 থেকে 176 আর মানব পাচার, এই দুটা আমি ভুলে গেলে মনে করে দিন। আগে আমি পড়াই নেব, দণ্ডবিধি আগে পড়াবো, পড়ানোর পরে তারপরে আমি কার্যবিধি রিভিশন, মানব পাচার রিভিশন। এই যে গোলাম মওলা, হ্যাঁ উপকৃত হয়েছে। এইগুলো একবারে পাবেন না তো, আস্তে আস্তে পাবেন, আস্তে আস্তে একটু একটুকে পাবেন। এই একবারে লোড নিলে তো মাথায়ও থাকবে না। আমি একটা বড় জ্ঞানী লোকের একটা কথা শুনছি। তিনি বলছেন যে একজন লোক একটানা 10 ঘন্টা পড়ছে, 10 ঘন্টা খালি পড়ছেই, অন্য কোনো দিকে যায় না। আর হ্যাঁ, যে সুজন আছে তো, সুজান। আর আরেকজন ব্যক্তি প্রতিদিন 1 ঘন্টা করে 10 দিন পড়ছে। তাহলে একদিন একটানা 10 ঘন্টা যে পড়লো, আর ওই একই পড়া 10 দিন 1 ঘন্টা 1 ঘন্টাকে পড়ছে, কে বেশি উপকৃত হবে? যে 10 দিন পড়ছে 1 ঘন্টা 1 ঘন্টাকে 10 ঘন্টা, এ বেশি জ্ঞান পাবে। আর যে একটানা 10 ঘন্টা পড়েছে, এ অনেক পাইছে কিন্তু সবটা মাথায় রাখতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা বিরক্ত হওয়ার দরকার নাই।
আমাদের আরো 5 মাসের মতো টাইম আছে পরীক্ষার। এই 5 মাসে আমরা যেটা পড়াইছি ওগুলা রিভিশন করব, আর সামনের যে আইনগুলি আছে আমার মনে হয় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কি স্লো মোশনে যেতে থাকেন, যা আমি দিচ্ছি এইটুক মনোযোগ সহকারে নেন এবং ধরে রাখতে যেন পারেন, তাহলে হবে। আমি একটা টেস্ট নেই দেখি 89 জন, এটা শেষ টেস্ট, আপনাদের মনে আছে কিনা। আমরা কার্যবিধিতে পড়েছি আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন, কে করতে পারেন, যে কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এর কার্যবিধিতে আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এক্ষেত্রে নারী শিশুর যে জবানবন্দি লিখবেন, এটা কোন ম্যাজিস্ট্রেট লিখবেন, এটা বলে শেষ। তাহলে কার্যবিধিতে বললো স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে, আর ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কিন্তু তৃতীয় শ্রেণীর পারবে না, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে না। কিন্তু নারী শিশুতে কি বলছে বলেন দেখি। হ্যাঁ, এই যে জনি এখন সুজন, এই আমি যেভাবে পড়াচ্ছি এভাবে শুনতে থাকো, দেখো ঠিক আছে। এই যে নারী শিশুতে কি বলছে, শুধু প্রথম শ্রেণীর বলছে 22 ধারা। হ্যাঁ, প্রথম শ্রেণী, এই তো পারছেন, তারা আলহামদুলিল্লাহ। ওখানে আবার ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী লেখা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উপর রহম করুক। তাহলে আজকে এ পর্যন্ত। আলামিন কিছু বলবে? আলামিন মনে হয় একটু কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা নতুন ভর্তি হয়েছেন তারা তো ক্লাসের শিডিউল জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি ক্লাসের শিডিউলটা হলো শনি সোম বুধ আর হলো শুক্রবার রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা করে ক্লাস হয়, সপ্তাহে 4 দিন। শনি সোম বুধ আর হলো শুক্রবার রাত 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা। আর টাকা এখনো যারা দেন নাই, 15 তারিখ লাস্ট ডেট, 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন। আর না হয় কিন্তু রিমুভ অভিযান শুরু হয়ে যাবে 15 তারিখ রাত থেকে। তো যদি ক্লাস করতে চান 15 তারিখের মধ্যে দিয়ে দিবেন। আর অন্যথায় যারা করবেন না তারা একটু আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিলে যে ভাই ক্লাসটা করবো না, আমি তাদেরকে রিমুভ দিয়ে দিব। এটা হলো সবচেয়ে সুবিধা আর কি, আপনাকে ফোন দেওয়া লাগলো না, কষ্ট হলো না। আর যারা করবেন ইনশাল্লাহ অবশ্যই 15 তারিখের মধ্যে দিবেন। টাকা কি জন্য যে চাওয়া লাগে আপনাদের বারবার বলা লাগে, এটাই বুঝি না আর কি। আপনারা ক্লাস করেন, এটা তো আরো আনন্দের সাথে দিয়ে দিবেন। আমরাও ওই দিক দিয়ে মানে একটু রিল্যাক্স থাকলাম। আপনাদেরকে ফোন দেওয়া এটা তো সময়ের ব্যাপার। যাক, এক একজন এক এক দায়িত্বের, এটা হলো বড় কথা। সমস্যা নেই, পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। 15 তারিখ আপনাদের লাস্ট ডেট টাকা পাঠানোর। যারা পাঠান নাই সবাই মাথায় নেন, 15 তারিখ টাকা পাঠাবেন। 15 তারিখের ভিতরে অবশ্যই পাঠাবেন, না 16 তারিখ অটোমেটিকলি রিমুভ হয়ে যাবেন অটো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।